মরার খুলি ও মামা লিখেছেন মানবেন্দ্র পাল। আর একটু হলেই বুলুটা বাস চাপা পড়ত। এমন অসাবধানে রাস্তা পার হয়, কথাটা বলল আমার ভাইজি রিনা। বুলু ওর ক্লাস ফ্রেন্ড, রিনার কাকু, কাজেই বুলুরও আমি কাকু। সম্প্রতি নেপাল ঘুরে এলো। এখানে এসে এতক্ষণ বাড়ির সকলের কাছে নেপালের গল্প করছিল। আমি ছিলাম না, তাই আমার জন্য এক টুকরো স্লিপ রেখে গেছে। স্লিপটা আমার হাতে দিতে দিতে রিনা গজগজ করল, এত অসাবধান মেয়েটা, এখনই যে কি সর্বনাশ হতো। সে কথার উত্তর না দিয়ে আমি স্লিপটা পড়তে লাগলাম। শ্রীচরণেশু কাকু, নেপালে গিয়ে দুটো মজার জিনিস পেয়েছি, শিগগির একদিন চলে আসুন। সেই দিনই বিকেলে অফিস ফেরত বুলুদের বাড়ি গেলাম। বাইরের ঘরেই ওকে পাওয়া গেল। ও তখন নেপালের ওপর লেখা কয়েকটা বই থেকে কি সব নোট করছিল। আমায় দেখেই আনন্দে লাফিয়ে উঠল। তারপর একটুও দেরি না করে আমায় টেনে নিয়ে গিয়ে ওর কাঁচের আলমারির মধ্যে রাখা দুটো মজার জিনিসের একটা দেখালো। আমি একটু অবাক হয়ে বললাম, এই তোমার মজার জিনিস? ও খুব হাসতে লাগলো। মজার জিনিস নয়, এমন জিনিস ভূভারতে কোথাও আর পাবেন? তা বটে, জিনিসটা আর কিছুই নয়, একটা মরার খুলি। মরার খুলি তো অনেক দেখেছি, কিন্তু এত ছোট খুলি কখনো চোখে পড়েনি। খুলিটা স্বচ্ছন্দে হাতের মুঠোয় ধরা যায়। কেমন মজার জিনিস না? বলে বুলু আবার হাসতে লাগলো। মজার কিনা জানি না, তবে অদ্ভুত। এমন সময় বুলুর মা চা জল খাবার নিয়ে ঢুকলেন। দেখুন দেখি মেয়ের কি অনাসৃষ্টি কাণ্ড। শাড়ি গেল, ইম্পোর্টেড ছাতা গেল, ক্যামেরা গেল, শেষ পর্যন্ত ওই মরার খুলিটা ফুটপাত থেকে 50 টাকা দিয়ে কিনে আনলো। আর তারপরেই কি বিপদ শুনেছেন তো? কাঠমান্ডু থেকে দক্ষিণাকালী দেখতে গিয়ে সিঁড়ি থেকে একেবারে খাদে পড়ে যাচ্ছিল। বুলুকে জিজ্ঞেস করলাম, এটা তো তোমার 1 নম্বর মজার জিনিস, 2 নম্বরটি? বুলু একটু মুচকি হাসলো, বলল, সেটা আজ আর দেখানো যাবে না, যে কোনো মঙ্গলবার কি শুক্রবারে আসবেন। বুলুর এই 2 নম্বর মজার জিনিসটি যে আরো কত অদ্ভুত হতে পারে তা আমার ধারণা ছিল না। মঙ্গল কি শুক্রবার মনে নেই। একদিন সন্ধ্যের সময় বুলুদের বাড়ি গিয়ে দরজায় কলিং বেল টিপলাম, কিন্তু তখনই কেউ দরজা খুলে দিল না। এরকম বড় একটা হয় না। শেষে বার 3 বেল টেপার পর ওদের বাড়ির যে বুড়ি মানুষটি কাজ করে সে দরজা খুলে দিল। কিন্তু ভেতরে ঢুকেই হতাশ হয়ে গেলাম। বুঝলাম বুলু নেই, বুলুর মাও নেই। বুড়িকে জিজ্ঞেস করলাম, কেউ নেই? ও মাথা দুলিয়ে জানালো আছে, বলে বাইরের ঘরের পর্দা ফেলা দরজাটা দেখিয়ে দিল। যাক, বুলু তাহলে আছে মনে করে পর্দা সরিয়ে বসার ঘরে ঢুকতেই থমকে গেলাম। না, বুলু নয়। কেউ একজন কোচে গা এলিয়ে সামনের সেন্টার টেবিলের ওপর 2 পা তুলে বসে আছেন। পরনে ধবধবে পাজামা, গায়ে গিলে করা আদির পাঞ্জাবি। ইনি যে কে তা বোঝার উপায় নেই, কেননা তিনি একখানা খবরের কাগজ মুখের ওপর আড়াল করে রয়েছেন। কি করব ভেবে না পেয়ে জুতোর শব্দ করে সামনের কোচটা একটু টেনে নিয়ে বসলাম। কিন্তু ভদ্রলোক কাগজ সরিয়ে একবার দেখলেনও না, এমনকি শ্রীচরণ দুখানিও আমার মুখের সামনে থেকে নামালেন না। খুবই বিশ্রী লাগছিল। একবার ভাবলাম উঠে চলে যাই, কিন্তু এই অতি অদ্ভুত অদৃষ্টপূর্ব অভদ্র লোকটিকে ভালো করে না জেনেও যেতে ইচ্ছে করছিল না। অগত্যা একটা সিগারেট ধরিয়ে চুপচাপ বসে রইলাম। এমনি কতক্ষণ গেল, হঠাৎ চমকে উঠলাম। আরে ওটা কি? ভদ্রলোকের কোচের এক পাশে কোনো রকমে একটা ম্যাগাজিন চাপা দেওয়া সেই মরার খুলিটা না? ভালো করে দেখতে গিয়ে সেন্টার টেবিলটা নড়ে গেল, একটা বই পড়ে গেল। আর ঠিক তখনই, আহ, কি সৌভাগ্য আমার! ভদ্রলোক কাগজখানি মুখের সামনে থেকে সরালেন। অমনি তার শ্রীচরণের মতো শ্রীমুখখানিও দেখতে পেলাম। ছুচলো মুখ,
মাথাটা মুখের তুলনায় বড়, অনেকটা নারকেলের মতো। রুক্ষ চুলগুলো সেই মাথার ওপর ফেঁপে ফুলে রয়েছে, কিন্তু সরু গোপজোড়ার ভারী বাহার। এও সহ্য করা যায়, কিন্তু এই রাত্রিরে কেউ যে কালো সানগ্লাস পরে থাকতে পারে তা যেন ভাবাই যায় না। যাই হোক, ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল এটা এতক্ষণ নজরে আসেনি। তিনি উঠে দাঁড়ালেন, তারপর সামনে যে একজন ভদ্রলোক বসে আছেন সেদিকে লক্ষ্যমাত্র না করে ম্যাগাজিনের তলা থেকে খুলিটা নিয়ে বুলুর সেই আলমারিতে রেখে দিলেন, যেন তিনি খুলিটা ভালো করে দেখতে নিয়েছিলেন। দেখার পর রেখে দিলেন আর কি। বুলু কি আলমারিতে চাবি লাগিয়ে যায়নি, নাকি ওটা খোলাই থাকে জানি না। ভদ্রলোক আবার নিজের জায়গায় গিয়ে মুখের ওপর কাগজ আড়াল করে বসলেন। আর ধৈর্য রাখতে পারলাম না, জিজ্ঞেস করলাম, বুলু কখন আসবে বলতে পারেন? উত্তরে একটা গম্ভীর স্বর গলার মধ্যে ঘড়ঘড় করে উঠল, মিনিট 13-র মধ্যে। ও বাবা, ইনি যে আবার মিনিট সেকেন্ড ধরে কথা বলেন, 10 মিনিটও নয়, 15 মিনিটও নয়, একেবারে 13 মিনিট। জিজ্ঞেস করলাম, ওর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? না, দেখা হয়নি। বুলু কোথায় গেছে তাও বোধহয় জানেন না, অথচ তিনি বলতে পারেন 13 মিনিট পরে আসবে। কত রকমের স্ক্রু ঢিলে মানুষই না আছে পৃথিবীতে। একটু পরেই উনি আবার কথা বললেন, হ্যাঁ, আর 8 মিনিটের মধ্যেই ওর এসে পড়া উচিত, যদি না কোনো অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, মানে দুর্ঘটনা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি অ্যাক্সিডেন্টের ভয় পাচ্ছেন কেন? উনি তেমনি করেই উত্তর দিলেন, অ্যাক্সিডেন্টকে ও ভাগ্যের সঙ্গে জড়িয়ে এনেছে। কিছু বুঝতে না পারলেও রিনার সেদিনের কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ি থেকে ফেরার পথে নাকি বাস চাপা পড়ছিল। এমন সময় কলিং বেল বাজল। তারপর আধ মিনিটের মধ্যে বুলু হাসতে হাসতে ঘরে ঢুকলো। ও মা, কাকু, কতক্ষণ এসেছেন? আমি উত্তর দেবার আগেই ভদ্রলোক হঠাৎই উঠে পড়লেন। বুলু বলল, এ কি মামা, এখনই উঠছেন? হ্যাঁ, তুমি একটু শুনে যেও। বলে সামান্যতম ভদ্রতাটুকুও না দেখিয়ে প্রায় আমার গায়ে ধাক্কা দিয়ে চলে গেলেন ভদ্রলোক। বুলু ওকে এগিয়ে দিয়ে ফিরে এলো, মুখটা থমথম করছে। একটু চুপ করে থেকে বলল, উনি হঠাৎ অমন করে চলে গেলেন কেন বুঝলাম না। আপনার সঙ্গে বোধহয় ভালো করে কথাও বলেননি। আমি একটু হাসলাম। যাবার সময় আমাকে কি বললেন জানেন? বললেন, হয় ওই খুলিটা এ ঘর থেকে সরাও, নয় যার তার এ ঘরে ঢোকা বন্ধ করো। কথার মানে বুঝেছেন তো কাকু? আমি আবার শুধু হাসলাম। এই হচ্ছে নাকি বুলুর 2 নম্বর মজার জিনিস, বুলুর নতুন পাতানো মামা। মামাটির সঙ্গে বুলুর আলাপ হয় নেপালের কাঠমান্ডুর একটি হোটেলে। তিনি বাঙালি। কলকাতাতেও যেমন তার একটি আস্তানা আছে, তেমনি আছে কাঠমান্ডুতেও। কিন্তু কাঠমান্ডুতে কোথায় যে পাকাপাকিভাবে থাকেন, কি করেন, তা কেউ জানে না। মাঝে মাঝে এই হোটেলে তার দেখা পাওয়া যায়। এখানে তার পরিচয় একজন জ্যোতিষী বলে। মুখ দেখেই তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলে দিতে পারেন। এই সূত্রেই বুলুর সঙ্গে তার আলাপ। হোটেলের সবাই ভিড় করে আসে তার ঘরে, শুধু বুলুই যায় না। সে এসব মোটে বিশ্বাস করে না। কিন্তু বুলু না গেলে কি হবে? ভদ্রলোক নিজেই একদিন ডাকলেন, ও মামনি, শোনো শোনো। অগত্যা বুলুকে ঢুকতে হয়েছিল ওর ঘরে। সবাই আসে, শুধু তুমিই আসো না। বুলু হেসে বলেছিল, আমিও সব বিশ্বাস করি না। ভদ্রলোক একটু হেসেছিলেন। সেদিন ওই পর্যন্তই। এরপর একদিন ভদ্রলোক বুলুকে একেবারে তাজ্জব করে দিলেন যখন বললেন, তোমার বাবার জন্যে কিছু ভেবো না, তিনি ভালো আছেন। এই মাসের শেষেই তিনি ফিরে আসছেন। বুলুর বাবা লিবিয়াতে চাকরি নিয়ে গিয়েছিলেন। অবাক কাণ্ড, নেপালে আসার ঠিক আগের দিনই বুলুরা চিঠি পেয়েছিল তিনি ফিরছেন। এত বড় ভবিষ্যৎবাণীর পর
আর কি ঠিক থাকা যায়? বরফ গলল। বুলু দারুণ বিশ্বাসী হয়ে গেল। ভদ্রলোককে মামা বলে ডাকতে লাগলো। কিন্তু অবাক হবার ব্যাপার তখনও বাকি ছিল। নেপাল থেকে ফেরার আগের দিন সন্ধ্যের পর বুলুরা দক্ষিণকালী দেখে হোটেলে ফিরল। দক্ষিণকালী মন্দির কাঠমান্ডু থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। অনেক পাহাড় খাদ পেরিয়ে তবে যেতে হয়। মন্দিরটা একটা পাহাড়ের নিচে, নামতে হয় অনেকগুলো সিঁড়ি ভেঙে। ওই রকম পরিবেশেই বুঝি কালীকে মানায়। প্রকৃতির কোলে নিস্তব্ধ নিঝুম পরিবেশটি। যাই হোক, বুলু ফিরেই তার এই নতুন মামাটির সঙ্গে দেখা করল। হাসতে হাসতে ব্যাগ খুলে কাগজে মোড়া একটা জিনিস বের করে তার হাতে দিয়ে বলল, দেখুন তো মামা, জিনিসটা কেমন হলো? জিনিস দেখে তো মামা হতভম্ব। এটা তুমি কোথায় পেলে? বুলু বলল, একজন পাহাড়ির কাছ থেকে কিনলাম, দক্ষিণাকালী মন্দিরের কাছে। মামা অনেকক্ষণ ধরে সেই ছোট্ট খুলিটা পরীক্ষা করে দেখলেন। তারপর বললেন, এ যে বড় ভয়ঙ্কর জিনিস, এ নিয়ে তুমি কি করবে মা? বুলু তাড়াতাড়ি তার হাত থেকে খুলিটা নিয়ে বলল, আলমারিতে সাজিয়ে রাখবো। মামা ভুরু কুঁচকে কিছুক্ষণ বুলুর দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কাজটা কি ভালো হবে? ও যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়াই উচিত। এই পর্যন্ত বলে তিনি একটু থামলেন। তারপর বললেন, আমি শিগগিরই ওখানে যাব, ইচ্ছে করলে আমায় দিতে পারো। যার জিনিস তাকে ফিরিয়ে দেব, দামটা না হয় এখনই তোমায় দিয়ে দিচ্ছি। কিন্তু বুলু রাজি হয়নি। তখন উনি বললেন, আমার কথা তোমার মাকে বলো, তিনি কি বলেন আমায় জানিও। বুলু দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েই জিজ্ঞেস করল, কেন? এটা যদি রাখি তাহলে কি হবে? বিপদ অনিবার্য। কেন? আজ ওটা কেনার পর তোমার কি কোনো দুর্ঘটনা ঘটেনি? এবার বুলুর মুখ শুকিয়ে গেল। মনে পড়ল দক্ষিণকালী দেখতে যাবার সময় 3 তলার সমান উঁচু সিঁড়ি থেকে পা স্লিপ করে খাদে পড়ে যাচ্ছিল সে। খুব বেঁচে গেছে। এই বিচিত্র মাথাটি সম্বন্ধে বুলু আগে কিছু খবর পেয়েছিল কাঠমান্ডু থেকে চলে আসার দিন হোটেলের নেপালি চাকরটির কাছ থেকে। তাকে খাবার সময় বকশিশ দিতে কথায় কথায় ও হিন্দিতে জানায় যে ওই লোকটি ভয়ঙ্কর দেবতা আছেন। তিনি নাকি নেপালের জাগ্রত দেবতা, কাল ভৈরবের সাধক। কাল ভৈরব হচ্ছেন মৃত্যুর দেবতা। বিকট চেহারা, কুচকুচে কালো রং, তার গলায় মুন্ডমালা, বিভৎস মুখের হায়ের মধ্যে দিয়ে তার হিংস্র জন্তুর মতো ধারালো দাঁত বেরিয়ে এসেছে। নেপালিটা জানালো, ওই দেবতাকে খুশি করে ইনি প্রচন্ড ক্ষমতা পেয়েছেন। ইচ্ছে করলেই যে কোনো লোকের ক্ষতি করে দিতে পারেন। ভয়ে হোটেলের ম্যানেজার ওর কাছ থেকে একটি টাকাও নেন না, উপরন্তু খাতির করেন। এই হলো বুলুর মামার পরিচয়। বুলুরা তো কলকাতা চলে এলো। তারপর হঠাৎই একদিন সন্ধেবেলা সেই মামা বুলুদের বাড়ি এসে হাজির। জিজ্ঞেস করলাম, ঠিকানা দিয়েছিলে? বুলু একটু ভেবে বলল, ঠিক মনে নেই, নিশ্চয় দিয়েছিলাম, নইলে উনি এলেন কি করে? তারপর থেকে প্রায় সপ্তাহে 2 দিন করে আসেন, গল্প করেন, চলে যান। কোথায় যান? ঠাকুরপুকুরের কাছে কবরডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে ওদের পুরনো বাড়ি। কলকাতায় এলে একাই থাকেন। সবই কেমন রহস্যময়। বলি বটে, এই মামাটি মজার জিনিস। কিন্তু সত্যি বলছি কাকু, মাঝে মাঝে কেমন ভয়ও করে। লোকটার কাছ থেকে রেহাই পেলে বাঁচি। খুলিটার কথা উনি জিজ্ঞেস করেন? বুলু মাথা নাড়ল। না, এখানে এসে পর্যন্ত খুলির কথা বলেননি। এই পর্যন্ত বলে বুলু ভুল শুধরে বলল, হ্যাঁ, একদিনই বলেছিলেন, সেই যে সাবধান করে দিয়েছিলেন। আমি হাসলাম, বললাম, হ্যাঁ, পাছে আমি চুরি করে নিই। বুলু লজ্জায় জিভ কাটল। ইস! তবু সেদিন যে খুলিটা তিনি আলমারি থেকে বের করে আমার পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি ম্যাগাজিন চাপা দিয়ে রেখেছিলেন, সে কথাটা বুলুকে আর বললাম না।
এই মামা লোকটিকে প্রথম দিন থেকেই আমার ভালো লাগেনি। শুধু অভদ্র বলেই নয়, লোকটি মতলববাজ। নেপালে না গেলেও জানি এই রকম এক ধরনের তান্ত্রিক আছে, যারা নিজের সিদ্ধির জন্যে সব রকম অপকর্ম করতে পারে। এ বাড়িতে তার আসার উদ্দেশ্য অন্তত আমার কাছে পরিষ্কার। সেই সঙ্গে বুলুও যে কি মারাত্মক ফাঁদে জড়িয়ে পড়ছে তাও আমার জানা। শুধু বুলুই নয়, আমিও লোকটির বিষ-নজরে পড়েছি। তাই বুলুর মনে আমাকে চোর বলে সন্দেহ ধরিয়ে দিতেও চেষ্টা করেছে। এরপর হয়তো আমার জীবনও বিপন্ন হতে পারে। অপরাধ অপরাধ খুলি চুরি করার ওর চেষ্টা আমার কাছে ধরা পড়ে গেছে। সে যাই হোক, বুলুকে এখন ওই ভদ্রবেশী তান্ত্রিকের হাত থেকে বাঁচাতে হবে। কিন্তু কি করে? আমি যা ভাবছি তা যদি বুলুকে বলি, তাহলে সে বিশ্বাস নাও করতে পারে। উল্টে আমার উপর ধারণা খারাপ হবে। আর যদি বিশ্বাস করেও, একজন ভদ্রলোককে কি সরাসরি বাড়ি আসতে বারণ করতে পারে? বারণ করলেই কি উনি শুনবেন? ওই খুলিটা যে ওর চাই। দিন 15 পর অফিস থেকে সবে ফিরেছি, হঠাৎ বুলু এসে হাজির। তার উদ্ভ্রান্ত ভাব দেখে চমকে উঠলাম। কি হয়েছে? আজ দুপুরে আমাদের বাড়িতে চোর এসেছিল, আমরা কেউ ছিলাম না। আর সেই সময়? কেন? সেই বুড়ি কাজের লোকটি। বলছি দাঁড়ান, আগে একটু বসি। ইতিমধ্যে রিনার মাও এসে পড়েছেন। রিনা, একটু জল দে তো। রিনা তাড়াতাড়ি জল এনে দিল। জল খেয়ে রুমালে মুখ মুছে বুলু বলল, অন্যদিনের মতোই বুড়িটা দুপুরে ঘুমাচ্ছিল। আজ আবার দুপুরে এদিকে এক পশলা বৃষ্টি হয়েছিল, কাজেই আরামেই ঘুমোচ্ছিল। কখন থেকে যে কলিং বেলটা বেজে যাচ্ছে তা সে শুনতে পায়নি। যখন শুনল, ধড়মড় করে উঠে দরজা খুলে দিল। কিন্তু কেউ কোথাও নেই। তখন বুড়ি আবার গিয়ে শুল। একটু পরে আবার বেল বাজলো। বুড়ি আবার উঠে দরজা খুলল, কিন্তু এবারও কাউকে দেখতে পেল না। এমনি করে 3 বার। বুড়ি বুঝল এ নিশ্চয়ই কোনো দুষ্ট ছেলের কাজ। তাই 4বারের বার বুড়ি রেগে রাস্তায় নেমে দুষ্ট ছেলে ধরার জন্যে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কারো টিকিটুকুও দেখতে পেল না। তখন ফিরে এসে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ল। এই পর্যন্ত বলে বুলু থামল। বললাম, কিন্তু চোর এসেছিল কি করে বুঝলে? দুষ্ট ছেলের কাজও তো হতে পারে। তা হতে পারে, তবু। বুলু কি ভাবতে লাগলো। তারপর যেন আপন মনেই বলল, আমার কেমন ভালো ঠেকছে না। চোর এসেছিল বলেই আমার সন্দেহ, তাছাড়া। বললাম, থামলে কেন? না, তেমন কিছু নয়, তবু বলছি। বিকেলে বাড়ি ফিরে এসে দেখি চৌকাঠে জুতোর কাদা। আমি চমকে উঠলাম। সে ভাব গোপন করে বললাম, কাদা আগে ছিল না? বুলু মনে করবার চেষ্টা করে বলল, তাহলে নিশ্চয়ই আমার চোখে পড়ত। তাছাড়া কাদা আসবে কোত্থেকে? বৃষ্টি তো হলো দুপুরে। রাইট বলে বুলুর পিঠ চাপড়ালাম। যাই হোক, কিছু চুরি যায়নি তো? না, এইটুকুই রেহাই। ঠিক যেন কিছু চুরি যায়নি। বুলু হেসে বলল, ঘরে ঢুকে এক নজর দেখে কিছু চুরি গেছে বলে তো মনে হলো না। চলো তো, এখনই তোমার বাড়ি যাব। বলে তখনই গায়ে হাওয়ায় শার্ট চড়িয়ে বুলুকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওদের বাড়ি ঢুকেই চলে এলাম ওদের বাইরের ঘরে। বুলুকে বললাম, তোমার আলমারিটা খোলো। বুলু চাবি বের করে লাগাতে গেল, কিন্তু তার দরকার ছিল না। আলমারিটা খোলাই ছিল, ভেতরে সেই খুলিটা নেই। সেই অবস্থাতেই বেরিয়ে পড়লাম। বুলু ব্যাকুল হয়ে পিছু ডাকলো, কোথায় যাচ্ছেন? বললাম, কবরডাঙ্গায় তোমার ওই ভণ্ড মামার আস্তানায়। ও প্রায় কেঁদে উঠল, না না, এই সন্ধেবেলায় যাবেন না। কিন্তু আমার তখন জেদ, ওটা উদ্ধার করে লোকটাকে পুলিশে দিতেই হবে। ঠাকুরপুকুরের এদিকটায় কখনো আসিনি। দুধারে মাঠ, কোথাও বা রীতিমতো জঙ্গল। কবরডাঙ্গার জায়গাটা রীতিমতো গ্রাম।
তবু রাস্তাটা পিচ ঢালা, বাস চলে, মাঝে মাঝে লরিও যায়। এখানে পুরনো বাড়ি কি আছে জিজ্ঞেস করতেই একটা লোক মাঠের উপর বিরাট দোতলা ভাঙা বাড়িটা দেখিয়ে দিয়ে বলল, ভূতের বাড়ি তো? হ্যাঁ বলে মাঠে নেমে পড়লাম। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। তখন সন্ধে হয়ে গেছে। দূর থেকে বাড়িটাকে দেখে মনে হচ্ছিল যেন প্রেতপুরী, ইট খসে পড়েছে। আলসের মধ্যে দিয়ে উঠেছে অশ্বত্থের চারা। ঢুকে পড়লাম সেই বাড়িতে। অন্ধকার, চারিদিকে থমথম করছে। তারই মধ্যে হঠাৎ মনে হলো যেন দুটো জলজলে চোখ। থমকে গেলাম। না, একটা কুকুর। কুকুরটা আমায় দেখে পালালো। সামনেই সিঁড়ি, টর্চও সঙ্গে করে আনিনি। দেশলাই জ্বালতে জ্বালতে দোতলায় উঠে এলাম। একটা ঘর, বোধহয় একটি মাত্র ঘরেই দরজা জানালা আছে। ঢুকে পড়লাম। দড়িতে ঝুলছে একটা লুঙ্গি, একটা ফর্সা পাজামা, একটা পাঞ্জাবি, সামনে কালো কাপড় ঢাকা। ওটা কি? ভালো করে দেখলাম, ওটা একটা তেপায়া। চমকে উঠলাম। এই রকম তেপায়াতেই তো প্রেতাত্মা নামানো হয়। মামা কি তাহলে? কিন্তু আসল জিনিসটি কোথায়? মামাই বা কোথায়? আবার দেশলাই জ্বাললাম। লক্ষ্য পড়ল কুলুঙ্গিতে, একটি তামার পাত্রে সেই ছোট্ট মরার খুলিটি। আমি মরিয়া হয়ে খুলিটা তুলে নিয়ে পকেটে পুরলাম। তারপর এক ছুটে নিচে। সামনেই সেই মাঠ, মাঠের পরেই পিচ ঢালা রাস্তা। পাছে দৌড়লে কারো নজরে পড়ি, তাই জোরে হাঁটতে লাগলাম। নিঃশ্বাস বন্ধ করে হাঁটছি। চারিদিকে অন্ধকার, শুধুই অন্ধকার। হঠাৎ আমার মনে হলো এই নির্জন মাঠে আমি আর একা নই, কেউ যেন পেছনে রয়েছে। হ্যাঁ, স্পষ্ট বুঝতে পারছি পেছনের মানুষটি এসে পড়েছে। আমি দৌড়তে লাগলাম, কিন্তু পারলাম না। পেছনের লোকটা ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। আমি হুমড়ি খেয়ে পড়লাম। সে অমনি আমাকে জাপটে ধরল। উফ, কি কঠিন সে হাত দুটো! সে স্বচ্ছন্দে আমার পকেট থেকে খুলিটা বের করে নিল। তারপর আমার গলা টিপে ধরল। মৃত্যু নিশ্চিত জেনে আমি প্রাণপণ শক্তি প্রয়োগ করলাম। এক মুহূর্তের জন্যে ওর হাতটা ঢিল হয়ে গেল। আমি কোনো রকমে নিজেকে মুক্ত করে নিয়ে ছুটলাম রাস্তার দিকে। সেও ছুটে আসছে আমার পেছনে। রাস্তায় লরির হেডলাইট, তবু আমি ঝাঁপিয়ে পড়লাম রাস্তায়। লোকটাও সঙ্গে সঙ্গে লাফ দিল। লরিটা দুরন্ত গতিতে বেরিয়ে গেল। ভালো করে তাকিয়ে দেখলাম, না, আমি বেঁচে আছি, কিন্তু রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে ওটা কি? কিন্তু সেদিকে মন দেবার মতো অবস্থা তখন আমার ছিল না। হাঁটতে লাগলাম ডায়মন্ড হারবার রোডের দিকে। পরের দিন সকালে বুলুদের বাড়ি চা খেতে খেতে সমস্ত ঘটনা বললাম। কাগজেও ওই অঞ্চলে লরি চাপা পড়ে একটি মৃত্যুর খবর বেরিয়েছে। বুলু বলল, আপনি খুব বেঁচে গেছেন কাকু, ভাগ্যিস খুলিটা তখন আপনার কাছে ছিল না। আমি হেসে বললাম, আর লরির চাকার নিচে খুলিটারও সদ্ব্যবহার হয়ে গেল। বুলু একটু হাসল, তারপর বলল, কিন্তু আশ্চর্য এই যে লোকটার যে বর্ণনা কাগজে রয়েছে তার সঙ্গে মামার চেহারা মেলে না। আমি বললাম, তা জানি, ওটি মামার সাগরেদ। মামা কিন্তু রইলেন বহাল তবিয়তে, হয়তো আবার আসবেন। বুলু শিউরে উঠল।